ক্লাস 12 এর স্টুডেন্টসরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের দিন আমি তোমাদের রিলেশনের ফার্স্ট পার্টটা পড়িয়েছিলাম। আজকে রিলেশনের বাকি পার্টটা মানে পার্ট 2টা বলতে পারো আজকেই তোমাদের রিলেশন শেষ হয়ে যাবে। রিলেশনের রিমেনিং পার্টটা আমি আজকে করিয়ে দেবো। দেখো, আজকে প্রথমে একটুখানি রিলেশনের ভেন ডায়াগ্রামটা সম্বন্ধে তোমাদের একটু বলবো। ভেন ডায়াগ্রামে আমরা আগের দিন দেখো আমরা একটা রিলেশন করেছিলাম, ধরো একটা কার্টেসিয়ান প্রোডাক্ট করেছিলাম। সেই কার্টেসিয়ান প্রোডাক্টে একটা যে কোনো সাবসেটকে আমরা রিলেশন বলেছিলাম। যেমন ধরো এ একটা সেট 1 2, বি একটা সেট এ বি সি। তাহলে এদের যে কার্টেসিয়ান প্রোডাক্ট সেটা আমাদের কি হয়েছিল, সেটা আমাদের হয়েছিল 1a 1b 2a 2b and 1c 2c। যদি আমরা ভেন ডায়াগ্রামে দেখাই, এদিকে আমরা নিলাম 1 2, এদিকে আমরা নিলাম এ বি সি। এক্ষেত্রে আমরা 1 এর সাথে এ, আবার 1 এর সাথে বি, আবার 1 এর সাথে সি, 2 এর সাথে এ, 2 এর সাথে বি, 2 এর সাথে সি। তাহলে এটাকে আমরা বলেছিলাম এ ক্রস বি। এখন আমরা একটা যে কোনো রিলেশন যদি নিই, ধরো আমরা একটা রিলেশন নিলাম, সেখানে বললাম 1 2 a b c, তাহলে any subset of a cross b, any subset of a cross b, suppose this relation is r1, then any subset আমরা একটা নিলাম 1a, তাহলে 1 is related to a হলো, 2b that is 2 is related to b হলো, আবার নিলাম 2c, তাহলে 2 is related to c হলো। তাহলে 1a 2b and 2c। তাহলে এই রিলেশনটাকে আমরা কি লিখতে পাচ্ছি, r1 রিলেশনটাকে লিখতে পাচ্ছি 1 a 2 b and 2 c। তাহলে এটাই হয়ে গেল এর ভেন ডায়াগ্রাম, অর্থাৎ r1 এই রিলেশনটার ভেন ডায়াগ্রাম হয়ে গেল। তাহলে r1 a ক্রস বি এর একটা সাবসেট, সেটা আমরা দেখতে পাচ্ছি। একটা জিনিস তোমরা মনে রাখবে, আগের দিন আমি বলেছিলাম যে রিলেশন এই টার্মটা আমি উল্লেখ করেছিলাম, কিন্তু অনেক ম্যাথমেটিশিয়ান এটাকে বলে থাকেন বাইনারি রিলেশন। কারণ এখানে দুটো সেটের মধ্যে আমরা রিলেশন করছি, সেই জন্য এটাকে আমরা বলছি বাইনারি রিলেশন। বাইনারি রিলেশন আমরা দুটো সেটের মধ্যে করছি, এ আর বি, অনেক সময় আমরা তিনটে সেটের মধ্যে করতে পারি, টার্নারি রিলেশন বলা হয়। যদিও আমরা সে বিষয়টা সম্বন্ধে অত কিছু আমরা শিখবো না, কিন্তু আমরা এ ক্রস বি ক্রস সি অবশ্যই করতে পারি। এবং এ ক্রস বি ক্রস সি করার পর একটা যে কোনো রিলেশন যদি তার সাবসেট হয় এ ক্রস বি ক্রস সি এর, তখন এটাও একটা রিলেশন হয়ে যায়, এবং এই রিলেশনটাকে আমরা বলি টার্নারি রিলেশন, TERNARY
আর এন এ আর ওয়াই টার্নারি রিলেশন, TERNARY টার্নারি রিলেশন। কিরকম বিষয়টা একটুখানি আমি বলে দিই, বেশি আমার দরকার নেই, একটু কনসেপ্টটার জন্য আমি বলে দিচ্ছি। এ বি হচ্ছে ধরো এ বি, আর সি হচ্ছে ধরো সিডি, তাহলে তিনটে আমাদের সেট আছে। এখন এই তিনটে সেটকে নিয়ে আমরা একটা টার্নারি রিলেশন করতে চাইছি, তাহলে এই তিনটে সেটকে নিয়ে আমরা একটা কার্টেসিয়ান প্রোডাক্ট পাবো। তাহলে এ ক্রস বি ক্রস সি একটা কার্টেসিয়ান প্রোডাক্ট পাচ্ছি। তাহলে আমরা যদি বি ক্রস সি আগে ক্যালকুলেশন করে নিই, তাহলে আমরা কি পাবো না, আমরা পাবো এসি এডি বিসি বিডি। এবার যদি আমরা এ ক্রস বি ক্রস সি ক্যালকুলেশন করি, তাহলে আমরা কি পাবো না, এ ক্রস মিনস 1 2 ক্রস এসি এডি বিসি এন্ড বিডি। তাহলে এখানে আমরা পাবো 1 এ সি 1 এ ডি, 1 বি সি 1 বি ডি, 2 এ সি 2 এ ডি 2 বি সি and 2 বি ডি। তাহলে 1 2 3 4 5 6 7 8 আটটা এলিমেন্ট ঠিকই আছে, আটটা এলিমেন্ট হয়ে গেল। দেখো 1 2 3 4 5 6 7 8, এখানে দেখো দুটো করে এলিমেন্ট আছে, তাহলে বি ক্রস সি তে মোট 2 2 4টে এলিমেন্ট পাবো, 2 2 জার 4 আর তার সঙ্গে 4 2 জার 8, টোটাল আটটা এলিমেন্ট আমরা পাবো। তাহলে এখানে এ ক্রস বি ক্রস সি তে আমরা আটটা এলিমেন্ট পেয়েছি। এবার এখান থেকে যে কোনো আমরা যদি একটা রিলেশন বা সাবসেট একটা তুলে নিই, তখন সেটাকে আমরা বলবো টার্নারি রিলেশন। নেক্সট দেখো, আমরা এগুলো সম্বন্ধে সবই করেছিলাম। এখন আমরা একটুখানি অন্যরকম করছি, অর্থাৎ কতগুলো নোট আমরা এখানে দেখছি, অর্থাৎ রিলেশনের কতগুলো নোট আমরা লিখছি। নোট বলতে দেখো, যদি আমরা কোন একটা রিলেশনকে রিফ্লেক্সিভ রিলেশন বলি, তাহলে তার অপোজিটটা কি হবে, আমরা বলছি নট এ রিফ্লেক্সিভ। এটাকে আমরা বলতে পারি ইরিফ্লেক্সিভ। ওকে, এটাকে আমরা বলতে পারি ইরিফ্লেক্সিভ। নাম্বার 2, আমরা সিমেট্রিক শিখেছি। সিমেট্রিকের অপোজিট যদি আমরা করতে চাই, তাহলে হবে অ্যাসিমেট্রিক, that is not a symmetric, but antisymmetric is other than asymmetric. অ্যান্টিসিমেট্রিক, আমরা অ্যান্টিসিমেট্রিক করেছি। অ্যান্টিসিমেট্রিকে কি বলেছিলাম, অ্যান্টিসিমেট্রিকে বলেছিলাম এ বি belongs to R and BA belongs to R implies A is equal to B. সাপোজ দেখো এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট পাই,
যেমন একটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট পাই, যেমন আমরা বললাম এ ক্রস এ, সাপোজ এ ইজ 1 2 and 3, then what is a cross a? A cross a হচ্ছে 1 1 1 2 1 3 করতে করতে আমাদের এলিমেন্ট গুলো হবে। এখন আমরা এমন একটা রিলেশন নিচ্ছি যে রিলেশনটাকে আমরা বলছি ইকুয়াল টু এ ক্রস এ, দ্যাট ইজ আমরা বলছি ইউনিভার্সাল রিলেশন। তাহলে এই ইউনিভার্সাল রিলেশনটা কি অ্যান্টিসিমেট্রিক হবে? আমার প্রশ্ন হচ্ছে whether it is অ্যান্টিসিমেট্রিক হবে না হবে না। দেখো এ ক্রস এ, এ কিন্তু সিমেট্রিক হবে, কারণ এর মধ্যে 1 2 থাকবে, 2 1 ও থাকবে, কিন্তু অ্যান্টিসিমেট্রিক হবে না। কেন হবে না? কারণ 1 2 আর 2 1 থাকার জন্য আমাদের কি করতে হবে না 1 is equal to 2 হতে হবে, which is impossible, which is impossible। 1 কখনোই 2 এর সাথে ইকুয়াল হয় না। তাহলে আমরা বলতে পারি এ ক্রস এ এই সেটটা অ্যান্টিসিমেট্রিক হবে না, বাট সিমেট্রিক হবে, বাট নট অ্যান অ্যান্টিসিমেট্রিক। ঠিক আছে? নেক্সট নাম্বার 5, আমি একটুখানি আবার আগের দিনের বিষয়টা ট্রানজিটিভ বিষয়টাকে বলি। ট্রানজিটিভে আমরা কি করেছিলাম? হোয়াট ইজ ট্রানজিটিভ? ট্রানজিটিভ রিলেশনে আমরা বলেছিলাম এ বি অ্যান্ড বিসি যদি থাকে সেটা ইমপ্লাই করবে এসি কে ওই সেটে থাকতে হবে। তার মানে হচ্ছে এ ইজ রিলেটেড টু বি হলে আর বি ইজ রিলেটেড টু সি হলে এ ইজ রিলেটেড টু সি হতে হবে। এই জিনিসটা আমরা আগের দিন বলেছিলাম, তাই তো? তাহলে আমরা যখন কোনো ট্রানজিটিভ চেক করব তখন আমরা এ টু বি, বি টু সি থেকে এ টু সি হচ্ছে কিনা সেটা চেক করে নেব। তাহলে এ টু বি, বি টু সি থাকলে তবেই এ টু সি থাকবে। আমরা বলেছিলাম এটা সংক্রমণ, অর্থাৎ এর থেকে এখানে সংক্রমণটা যাচ্ছে, অর্থাৎ ট্রানজিশন অফ ভাইরাস। তাহলে এখান থেকে এখানে ভাইরাস যাচ্ছে, এখান থেকে এখানে ভাইরাস যাচ্ছে, তাহলে আমরা বলতে পারবো এখান থেকে এখানে ভাইরাস চলে গেছে। অ্যাকচুয়াল ট্রানজিশন তাহলে এর মাধ্যম হয়ে, বি এর মাধ্যম হয়ে সি এর কাছে পৌঁছে গেছে ভাইরাস। তাহলে এখানে মাধ্যমটা বি, তাহলে এখানে মাধ্যমটাকে থাকতে হবে। তার মানে এ বি আর বি সি এটা যদি থাকে তবেই এসি এর প্রয়োজন, আদারওয়াইজ প্রয়োজন নেই। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা মাথায় রাখতে হবে। নাম্বার 6, আজকে একটা নতুন জিনিস শিখবো, সেটা আমরা 6 নাম্বার না দিয়ে এমনি একটা পয়েন্ট করলাম। সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ রিলেশন। একটা রিলেশনের কমপ্লিমেন্ট কাকে বলে? একটা রিলেশনের কমপ্লিমেন্ট, the complement of the relation R is denoted by R bar and is defined as R bar is equal to, R bar কে আমরা কিভাবে ডিনোট করছি না R bar is defined as A, B। R bar এর মধ্যে যে এলিমেন্ট গুলো থাকবে সেটা অর্ডার পেয়ার এলিমেন্ট, দ্যাট ইজ A, B এমন ভাবে আছে such that A, B belongs to A cross B, but
A, B does not belongs to R, A ক্রস B তে থাকবে বাট R এ থাকবে না, তখন এটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট। তখন এটাকে আমরা কি বলবো? কমপ্লিমেন্ট রিলেশন। কমপ্লিমেন্ট রিলেশন। তাহলে কমপ্লিমেন্টে আমরা দেখলাম যে এ ক্রস বি এর সেই সমস্ত এলিমেন্ট গুলোই হবে যেগুলো আর রিলেশনে থাকবে না। জাস্ট আমরা সেট থিওরিতে যে কমপ্লিমেন্ট করেছিলাম সেই কমপ্লিমেন্টে আমরা বলেছিলাম যে ইউনিভার্সাল সেটে থাকবে কিন্তু এ সেটে থাকবে না, তখন সেটাকে আমরা বলতাম এর কমপ্লিমেন্ট। এখানে আর এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে আর সেটে থাকবে না কিন্তু এ ক্রস বি, কারণ এখানে এ ক্রস বিটাই হচ্ছে ইউনিভার্সাল সেট, আর এর ইউনিভার্সাল সেট হচ্ছে এখানে এ ক্রস বি। কারণ আর সেটটা কোথা থেকে তৈরি হয়েছে, জেনারেট হয়েছে, আর সেট জেনারেট হয়েছে এ ক্রস বি থেকে। তাহলে এ ক্রস বি ইজ দা জেনারেটর or A cross B is the universal set of the relation R. রিলেশন R। তাহলে এর ক্ষেত্রে আমরা যদি একটা ভেন ডায়াগ্রাম ড্র করি, তাহলে এখানে যদি আর রিলেশনকে রাখি তাহলে আর বার রিলেশনটা চারপাশটায় থাকবে, অর্থাৎ এ ক্রস বি এর বাকি অংশটায় থাকবে। তার মানে আমরা যদি এ ইজ ইকুয়াল টু আমরা যদি বলি 1 2, বি ইজ ইকুয়াল টু যদি আমরা বলি এ বি, আর আর ইজ ইকুয়াল টু যদি আমরা বলি 1A 2B, তাহলে আর বার হয়ে যাবে এ ক্রস বি থেকে আর মাইনাস, এ ক্রস বি থেকে আর মাইনাস, দ্যাট মিনস এ ক্রস বি এর মধ্যে তো চারটে এলিমেন্ট থাকবে 1A 1B 2A 2B, সেখান থেকে এই দুটো বিয়োগ হয়ে যাবে, তাহলে 1A 1B 2A 2B, এখান থেকে মাইনাস হয়ে গেল 1A 2B। তাহলে আমরা পেলাম কি? আমরা পেয়ে গেলাম 2A থাকলো আর 2B টা বিয়োগ হয়ে গেছে, তাহলে 1B টা থাকলো। তাহলে আর কমপ্লিমেন্টের মধ্যে 2A আর 1B টা থাকলো। তাহলে এটাই হয়ে গেল আমাদের কমপ্লিমেন্ট। এটাই হয়ে গেল আমাদের কমপ্লিমেন্ট অফ রিলেশন, অর্থাৎ রিলেশনের কমপ্লিমেন্ট। নেক্সট দেখো, আমরা আরেকটা একটু অ্যাডভান্স লেভেলে দেখাচ্ছি, যেটাকে আমরা বলি পার্সিয়াল অর্ডার। পার্সিয়াল অর্ডারে কি হয়? a relation R is called a partial order। এটাকে আমরা পার্শিয়াল অর্ডার তখনই বলবো if it is নাম্বার 1 হচ্ছে রিফ্লেক্সিভ, নাম্বার 2 অ্যান্টি-সিমেট্রিক, and number 3 ট্রানজিটিভ। আমরা কি করেছিলাম না, আমরা করেছিলাম ইকুইভ্যালেন্স রিলেশন। এর আগে ইকুইভ্যালেন্স রিলেশনে কি করেছিলাম? তিনটে রুলস এখানে ক্রাইটেরিয়া ছিল, একটা হচ্ছে রিফ্লেক্সিভ, একটা হচ্ছে সিমেট্রিক, একটা হচ্ছে ট্রানজিটিভ। তাহলে ইকুইভ্যালেন্স রিলেশনের জন্য মনে রাখবে আরএসটি, ইকুইভ্যালেন্স রিলেশনের জন্য মনে রাখবে আরএসটি। আর পার্সিয়াল অর্ডার
রিলেশন যেটা, তার জন্য মনে রাখবে আর এটি, রিফ্লেক্সিভ, অ্যান্টিসিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ। রিফ্লেক্সিভ, অ্যান্টিসিমেট্রিক, ট্রানজিটিভ, তাহলে আর এস টি আর এটি, এটা মনে রাখলেই আমাদের ইকুইভ্যালেন্স রিলেশন আর পার্সিয়াল অর্ডার হয়ে যাবে। বেশ, তাহলে আমরা একটা পার্সিয়াল অর্ডারের এক্সাম্পল দিই। ধরো একটা সেট আছে, সেটটা এ সেট, সেটটা হচ্ছে 1 2 and 3। তাহলে আমরা এ ক্রস এ যে এলিমেন্ট গুলো পাবো সেটা পাবো 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 and 3 3, এই এলিমেন্ট গুলো আমরা পাবো। আমরা একটা রিলেশন ধরে নিচ্ছি R1, সাপোজ সেই রিলেশনের মধ্যে শুধুমাত্র নাল, অর্থাৎ এটা একটা নাল রিলেশন হিসেবে নিলাম। এখন দেখতে হবে নাল রিলেশনটা আমার পার্সিয়াল অর্ডার হবে কিনা। নাল রিলেশন পার্সিয়াল অর্ডার এই কারণে হবে না, কারণ এখানে রিফ্লেক্সিভিটি অর্থাৎ 1 1 2 2 এবং 3 3 এই এলিমেন্টটা তো নেই, অর্থাৎ এই এলিমেন্ট তিনটে তো আমাদের অবশ্যই প্রয়োজন, তাহলে এটা নট এ পার্সিয়াল অর্ডার। আর একটা R2 একটা এলিমেন্ট আমরা নিচ্ছি, রিলেশন আমরা নিচ্ছি, যেখানে 1 1 নিলাম, 2 2 নিলাম, 3 3 নিলাম, হ্যাঁ 1 3 নিলাম, 2 3 নিলাম। লক্ষ্য করে দেখ 1 1 2 2 3 3, তাহলে এর জন্য এটা রিফ্লেক্সিভ বটে, তাহলে এটা রিফ্লেক্সিভ। ফার্স্ট ক্রাইটেরিয়া আমাদের কোন ক্রাইটেরিয়া মেনটেন করাতে হবে? আর এ টি, কারণ আমরা বললাম যে ইকুইভ্যালেন্স রিলেশনে আমাদের করতে হবে আর এস টি, এখানে আর এ টি, তাহলে আর এখানে স্যাটিসফাইড হয়ে গেল। আচ্ছা, অ্যান্টিসিমেট্রিক স্যাটিসফাই হচ্ছে কিনা দেখি। না, যখন এটা সিমেট্রিক এলিমেন্ট থাকবে, মানে অর্থাৎ এ এ বির সঙ্গে বি এ থাকবে, তখন এ ইজ ইকুয়াল টু বি হতে হবে। তাহলে এটা রিভার্স করলে 1 1 এ রিভার্স করলে 1 1 এবং 1 ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, 2 ইজ ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে, 3 ইজ ইকুয়াল টু 3 হয়ে যাচ্ছে। 1 3 রিভার্স নেই এখানে, কারণ আমার তো সিমেট্রিক দরকার নেই, 3 1 এর প্রয়োজন নেই। ইকুইভ্যালেন্স রিলেশন হলে আমার কিন্তু আর এস টি লাগতো, এস দরকার ছিল, অর্থাৎ সিমেট্রিক কিনা সেটা প্রয়োজন ছিল। এখানে সিমেট্রিক কিনা দরকার নেই, কারণ এখানে 1 3 3 1 প্রয়োজন নেই, কারণ 1 3 3 1 প্রয়োজন যদি 3 1 থাকতো, 1 3 এর সঙ্গে 3 1 থাকতো, তাহলে কিন্তু আবার বিপদ হয়ে যেত, কারণ আমরা অ্যান্টিসিমেট্রিক প্রুফ করতে পারতাম না। তাহলে 1 3 2 3, তার জন্য আমাদের এবার ট্রানজিটিভিটি চেক করতে হবে। তাহলে অ্যান্টিসিমেট্রিক চেক হয়ে গেল, এবার ট্রানজিটিভিটি চেক করতে হবে, অর্থাৎ ট্রানজিটিভ কিনা। ট্রানজিটিভ কিনা 1 1 এর জন্য 1 1 1 1 তার সঙ্গে 1 3 আছে, তাই তো? তাহলে তার জন্য 1 3 আছে কিনা দেখবো, ইয়েস 1 3 আছে। তাহলে 1 1 এর জন্য 1 1 1 3 এর জন্য 1 3 আছে, তাহলে আর ম্যাচিং কিছু নেই। 1 1 এর সঙ্গে কোনো ম্যাচিং নেই, 2 2 এর সঙ্গে 2 3 ম্যাচিং আছে, তাহলে 2 2 2 3, তার সঙ্গে 2 3 আছে কিনা দেখবো, ইয়েস 2 3 এলিমেন্টটা আছে, তাই 2 2 এর সঙ্গে ম্যাচিং হয়ে গেল। 1 3 এর সঙ্গে ম্যাচিং আছে কিনা দেখি, হ্যাঁ 1 3 এর সঙ্গে 3 3 ম্যাচিং আছে, 1 3 3 3, তার জন্য কি দরকার, 1 3 দরকার, 1 3 আছে। আর 2 3 এর সঙ্গে 3 3 দরকার, তাহলে 2 3 এর সঙ্গে 3 3 ম্যাচিং হচ্ছে, তাহলে 2 3 আছে, ইয়েস 2 3 আছে, তাহলে হয়ে গেল। আর কার ম্যাচিং, 3 3, তাহলে 3 3 এর সঙ্গে কোনো ম্যাচিং আছে, নেই, তাহলে আর দরকার নেই। তাহলে 1 1 এর সঙ্গে একটা ম্যাচিং পেয়েছিলাম 1 3, 2 2 এর সঙ্গে একটা ম্যাচিং পেয়েছিলাম 2 3, আচ্ছা 3 3 এর সঙ্গে কি ম্যাচিং পেয়েছিলাম, কোনো ম্যাচিং পাইনি। আচ্ছা 1 3 এর জন্য 3 3 পেয়েছিলাম, আর আর কিছু পাবো না। আর 2 3 এর জন্য 3 3 পাবো, আর কিছু পাবো না। তাহলে সবকটা ম্যাচিংই আমরা কিন্তু সবকটা ম্যাচিং পেলাম এবং সবকটাতেই আমাদের
ট্রানজিটিভিটি চেক করলাম এবং দেখলাম ইয়েস ট্রানজিটিভ হচ্ছে, তাহলে টি এটাও স্যাটিসফাই হলো। তাহলে আমরা এই R2টাকে বলতে পারছি ইয়েস ইট ইজ পার্সিয়াল অর্ডার রিলেশন, ইট ইজ পার্সিয়াল অর্ডার রিলেশন। কখনো যদি আমরা বললাম যে R3 একটা রিলেশন আমরা দিলাম, ধর সাপোজ এরকম যে 1 1 দিলাম, 2 2 দিলাম, 3 3 দিলাম, 1 2 দিলাম, 2 1 দিলাম, দেখি এটা পার্সিয়াল অর্ডার রিলেশন হচ্ছে কিনা। দেখি 1 1 এর জন্য 1 1, 2 2 এর জন্য 2 2, 3 3 আছে, তার মানে রিফ্লেক্সিভ হচ্ছে, রিফ্লেক্সিভ নিয়ে কোনো সমস্যা নেই। এবার দেখবো অ্যান্টিসিমেট্রিক হচ্ছে কিনা, আর এ টি চাই। অ্যান্টিসিমেট্রিক হওয়ার জন্য কি না, এইগুলো তো অ্যান্টিসিমেট্রিক হচ্ছে, কিন্তু এখানে লক্ষ্য করে দেখো 1 2 আর 2 1 এর জন্য 1 আর 2 ইকুয়াল হতে হতো, কিন্তু 1 আর 2 ইকুয়াল হবে না, তাহলে নট অ্যান্টিসিমেট্রিক, নট অ্যান্টিসিমেট্রিক, তাহলে এটা আমাদের পার্সিয়াল অর্ডার হলো না, এটা আমাদের পার্সিয়াল অর্ডার হলো না। এবং লাস্টলি নিচ্ছি R4 ইজিক্যাল টু A ক্রস A। আমরা যদি পুরোটাই নিই, A ক্রস A পুরোটাই নিই, তাহলে লক্ষ্য করে দেখবো যে 1 1 2 2 3 3 রিফ্লেক্সিভ হচ্ছে, বাট অ্যান্টিসিমেট্রিক এখানেও হবে না, কারণ 1 2 আর 2 1 এর জন্য 1 আর 2 কখনোই ইকুয়াল নয়, 1 3 বা 3 1 এর জন্য 1 আর 3 কখনোই ইকুয়াল নয়, আর 2 3 এবং 3 2 এর জন্য 2 ইকুয়াল টু 3 নয়। তাহলে কি হবে, A ক্রস A নট পার্সিয়াল অর্ডার রিলেশন, তাহলে এটাও পার্সিয়াল অর্ডার রিলেশন হলো না। নেক্সট আমরা দু একটা প্রবলেম দেখবো, একটু অন্য টাইপের প্রবলেম, নিউমেরিক প্রবলেম একটু অন্য টাইপের আমরা শিখবো। অর্থাৎ যেমন ধরো ফার্স্ট একটা প্রবলেম আমরা করছি, খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম আমরা করছি। প্রবলেমটা হচ্ছে let T be the set of all triangles in a plane given by a relation, কি রিলেশনটা দেওয়া আছে, R is equal to T1, T2, অর্ডার পেয়ার, দুটো ট্রায়াঙ্গেলকে নেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে T1 is congruent to T2, congruent means সর্বসম, তাহলে T1 T2 এর সঙ্গে সর্বসম। Then show that R is an equivalence relation, প্রুভ করতে হবে R হচ্ছে একটা ইকুইভ্যালেন্স রিলেশন। দেখো কিভাবে প্রবলেম গুলো সলভ করবে, প্রথমে গিভেন কি আছে সেটা আমরা লিখে নেব, সেটা হচ্ছে T হচ্ছে সেট অফ অল ট্রায়াঙ্গেলস, আর গিভেন আছে সেটা হচ্ছে T1, T2 such that T1 congruent to T2, T1 is congruent to T2, আমরা কনগ্রুয়েন্টের সাইন লিখে দিয়ে দিলাম, এখানে সিম্বল দিয়ে দিলাম। ফার্স্ট
যেটা আমাকে চেকিং করতে হবে, কি চেকিং করতে হবে আমাকে, আমরা বুঝতেই পারছি আর এস টি ইকুইভ্যালেন্স রিলেশন প্রুভ করতে হবে। তাহলে আমাকে কি প্রুভ চেক করতে হবে, আরএসটি চেক করতে হবে। তাহলে আরএসটি মানে প্রথমে রিফ্লেক্সিভ চেক করব, রিফ্লেক্সিভ কিনা, রিফ্লেক্সিভ কিনা দেখো, এখানে দেখো ক্লিয়ারলি আমরা লিখতে পারি, ক্লিয়ারলি T1 is congruent to T1, তা তো বটেই, কারণ T1 তো T1 এর সঙ্গে কনগ্রুয়েন্ট হবেই, মানে একটা সেম ট্রায়াঙ্গেলের সঙ্গে কনগ্রুয়েন্ট হবেই। এগেন আবার এটাও বলতে পারি T2 is also congruent to T2, তাহলে T2 ও T2 এর সঙ্গে কনগ্রুয়েন্ট, তাহলে T1 T1 এর সঙ্গে কনগ্রুয়েন্ট, T2 T2 এর সঙ্গে কনগ্রুয়েন্ট, তাহলে therefore R is reflexive, তাহলে R রিফ্লেক্সিভ আমরা প্রুভ করতে পারি। রিফ্লেক্সিভের পর হচ্ছে আমাকে চেক করতে হবে এটা সিমেট্রিক কিনা, whether the relation is symmetric or not, whether the relation is symmetric or not। তো সিমেট্রিক প্রুফ করতে গেলে আমাদের কি আছে না, এখানে বলা আছে যে T1 is congruent to T2, এটা তো given, T1 is congruent to T2, তাহলে কখন না, যখন T1 T2 belongs to the set R, যখন T1 T2 belongs to the set R, which implies, কি ইমপ্লাই করবে, তাহলে T2 is congruent to T1, তাহলে T1 যদি T2 এর সঙ্গে কনগ্রুয়েন্ট হয়, T2 ও তো T1 এর সঙ্গে কনগ্রুয়েন্ট হবে, তাহলে which implies T2, T1 belongs to R, তাহলে T1 T2 belongs to R আমাদের বলেই দেওয়া ছিল, সেখান থেকে প্রুফ হয়ে গেল T2, T1 belongs to R। তাহলে এখানে আমাদের বলে দেওয়া ছিল T1, T2 belongs to R, সেখান থেকে আমরা ইমপ্লাই করেছিলাম এটা, তাহলে সেখান থেকে আমরা পেয়ে গেলাম T2, T1 belongs to R। তার মানে এখান থেকে আমাদের প্রুফ হয়ে গেল যে T1, T2 belongs to R implies that T2, T1 belongs to R। তার মানে A, B থাকলে B, A ও যদি থাকে তখন সেটাকে আমরা সিমেট্রিক বলি, তাহলে therefore R is symmetric, R is symmetric। আর একটা আমাকে প্রুফ করতে হবে, সেটা হচ্ছে ট্রানজিটিভ। তাহলে ট্রানজিটিভটা প্রুফ করি, তাহলে ধরে নিচ্ছি ট্রানজিটিভ প্রুফ করতে গেলে আমরা প্রথমে ধরে নিচ্ছি লেট T1 T2 belongs to R and T2 T3 belongs to R, ওকে। তাহলে এখান থেকে কি দাঁড়ালো, কি ইমপ্লাই হলো, তার মানে T1 is congruent to T2 and T2 is congruent to T3, T1 T2 এর সঙ্গে কনগ্রুয়েন্ট এবং T2 T3 এর সঙ্গে কনগ্রুয়েন্ট, তার মানে আমরা এটাকে এভাবেও লিখতে পারি T1 is congruent to T2 and T2 is congruent to T3, তাহলে which implies যদি ফার্স্ট ট্রায়াঙ্গেলটা সেকেন্ড ট্রায়াঙ্গেলের সঙ্গে কনগ্রুয়েন্ট হয় আর সেকেন্ড ট্রায়াঙ্গেলটা যদি থার্ড ট্রায়াঙ্গেলের সঙ্গে কনগ্রুয়েন্ট হয়, তাহলে ফার্স্ট ট্রায়াঙ্গেলটা থার্ডের সঙ্গে কনগ্রুয়েন্ট হবেই, কারণ করেসপন্ডিং সাইডস এন্ড করেসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল হবে, কারণ তাদের সাইডগুলো, বাহুগুলো এবং কোণগুলো সবই সমান হবে। তাহলে কি দাঁড়ালো, T1 congruent to T3, তার মানে আমরা লিখতে পারছি T1 is
congruent to T3, which implies T1 comma T3 belongs to R. তাহলে therefore R is transitive also. তাহলে আর কি কি পেয়ে গেলাম? আর এ টি তাহলে রিফ্লেক্সিভ, আর এস টি রিফ্লেক্সিভ, সিমেট্রিক এন্ড ট্রানজিটিভ, তিনটি আমরা পেয়ে গেলাম। তাহলে therefore আমরা বলে দিচ্ছি R is an equivalence relation. R is an equivalence relation. এবার পরের অঙ্কটা দেখো, let L be the all lines in a plane and R be the relation in L defined as R is equal to L1, L2, অর্থাৎ L হচ্ছে স্ট্রেট লাইন কোন একটা প্লেনের উপর, এখানে L1 একটা স্ট্রেট লাইন, L2 একটা স্ট্রেট লাইন, রিলেশনের মধ্যে এমন ভাবে আছে in such a way that L1 is perpendicular to L2, তার মানে L1 আর L2 পরস্পর লম্ব, then show that R is symmetric, রিলেশনটা সিমেট্রিক হবে, but neither reflexive nor transitive, অর্থাৎ প্রতিসম হবে বা সিমেট্রিক হবে, বাট রিফ্লেক্সিভ মানে সসম হবে না, এবং ট্রানজিটিভ বা সংক্রমণও হবে না। সেটা আমরা প্রুফ করব। কিভাবে প্রুফ করব? প্রথমে যেটা গিভেন আছে সেটা আমরা লিখে নিচ্ছি। কি গিভেন আছে না, একটা প্রথমেই আছে এল হচ্ছে সেট অফ অল লাইনস ইন এ প্লেন, আর আর হচ্ছে L1 L2 such that L1 is perpendicular to L2, এই দুটো আমরা পাচ্ছি প্রথমে। এরপরে প্রথমেই রিফ্লেক্সিভ কিনা চেক করব, রিফ্লেক্সিভিটি। তাহলে আমরা বলতে পারি কি না, L1 আর L2 যদি থাকে তাহলে কখনোই L1, L1 এটা ডাজ নট বিলংস টু R। কেন না, since L1 is not perpendicular to L1, মানে একটা লাইন ধরো L1, সে তো L1 এর উপর কখনোই পারপেন্ডিকুলার হতে পারে না, কারণ every line is not perpendicular to itself. Every line is not perpendicular to itself. তাহলে L1 is not perpendicular to L1, তাহলে therefore it is not reflexive, এটা রিফ্লেক্সিভ হলো না। এবার হচ্ছে সিমেট্রিক কিনা চেক করব। সিমেট্রিক চেক করতে গেলে আমাকে কি গিভেন আছে সেটা আগে দেখে নিতে হবে। কি গিভেন আছে দেখো, কি গিভেন আছে না, আমাদের এটা গিভেন আছে যে L1 আর L2 এটা বিলংস টু R, এটা ধরে নিচ্ছি। সেখান থেকে ইমপ্লাই হলো তাহলে কি L1 is perpendicular to L2, তাহলে সেখান থেকে আমরা অবশ্যই লিখতে পারি L2 is perpendicular to L1, তার মানে আমরা লিখতে পারি L2, L1 belongs to R। এটা ডবল ইমপ্লিকেশন করতেই পারি, বোথ সাইড ইমপ্লিকেশন, কারণ L1 যদি L2 এর সঙ্গে পারপেন্ডিকুলার হয়, L2 L1 এর সঙ্গে পারপেন্ডিকুলার হবে, তাহলে 2 এ ইমপ্লিকেশন এটা আমরা লিখতে পারি। আর কি না L1 তাহলে L2 পারপেন্ডিকুলার L1, তাহলে এই দেখো আমরা একটা L1 ড্র করলাম, এখানে একটা L2 ড্র করছি, তাহলে এটা পারপেন্ডিকুলার,
তাহলে L1 এর সঙ্গে L2 পারপেন্ডিকুলার, আবার L2 এর সঙ্গে L1 পারপেন্ডিকুলার, তাহলে এরা কি হয়ে গেল? সিমেট্রিক হয়ে গেল। তাহলে দেয়ারফর R ইজ সিমেট্রিক। তাহলে রিলেশনটা কি? সিমেট্রিক হয়ে গেল। রিফ্লেক্সিভ হলো না, বাট সিমেট্রিক হলো। আর চেক করবো এরপরে এটা ট্রানজিটিভ হচ্ছে কিনা, whether it is transitive or not। তাহলে ট্রানজিটিভ কিনা চেক করি। ট্রানজিটিভ, ট্রানজিটিভে প্রথমে কি লেট আমরা ধরে নিচ্ছি L1, L2 is perpendicular belongs to R, and আমরা ধরে নিচ্ছি L2, L3 belongs to R, দুটো আমরা ধরে নিলাম। এবার এখান থেকে আমার প্রুভ করতে হবে L1 is perpendicular to L3, তার মানে এখান থেকে আমরা কি পেলাম? ইমপ্লাই যদি করি এটা, তার মানে L1 is perpendicular to L2 and L2 is perpendicular to L3। কিরকম বিষয়টা? ধরো এটা L1, এটার সঙ্গে একটা পারপেন্ডিকুলার আছে L2 সাপোজ, ঠিক আছে? এখন L2 এর উপর আবার একটা পারপেন্ডিকুলার, তাহলে এরকম L3। তাহলে দেখো যদি L1 এর সঙ্গে L2 পারপেন্ডিকুলার হয় আর L2 এর সঙ্গে L3 পারপেন্ডিকুলার হয়, তাহলে L1 এর সঙ্গে L3 কি হয়ে যায়? প্যারালাল হয়ে যায়। তাহলে which implies L1 is parallel to L3। তাহলে এটা ইমপ্লাই করে দিলে L1 L3 এর সঙ্গে প্যারালাল। দ্যাট ইমপ্লাই কি করছে? L1 L3 does not belongs to R, তাহলে R এ নেই, তাহলে therefore R is not transitive। তাহলে আর কি হয়ে গেল? ট্রানজিটিভ হলো না। তাহলে কি পেলাম? সিমেট্রিক হলো, বাট নাইদার রিফ্লেক্সিভ নর ট্রানজিটিভ। তাহলে therefore R is symmetric but neither reflexive nor transitive। নেক্সট প্রবলেম দেখো 3 নম্বর। show that the relation R in the set of integers given by R is equal to a comma b such that 2 divides a minus b is an equivalence relation। এখন এখানে দেখতে পাচ্ছি 2 divides a minus b, এই কথাটার অর্থ কি? এখানে লিখে রাখো 2 divides a minus b, এটা মানে হচ্ছে a minus b is divisible by 2। a minus b is divisible by 2। ওকে, তাহলে প্রথমে কি গিভেন আছে লিখে নি। ফার্স্ট গিভেন হচ্ছে এখানে সেট অফ ইন্টিজার্স আছে, তাহলে লেট z is equal to আমরা ধরে নিচ্ছি সেট অফ ইন্টিজার্স, আর আর একটা রিলেশন আমরা ধরে নিচ্ছি ab such that 2 divides a minus b। ফার্স্ট আমরা প্রুভ করতে চলেছি রিফ্লেক্সিভ কিনা, whether it is reflexive or not। দেখো আমরা বলতে পারি 2 divides a minus a, কেন না? a minus a মানে কি? a minus a মানে হচ্ছে 0, তাহলে আমরা বলতেই পারি 0 is
ডিভিজিবল বাই 2, তাহলে a minus a is divisible by 2, that is 2 divides a minus a, তাই তো? that is because এখানে লিখে রাখতে পারো because 0 is divisible by 2, তাহলে therefore a comma a belongs to R, তাহলে that is R is রিফ্লেক্সিভ। এবং এটা তখনই সম্ভব হচ্ছে এখানে a মাইনাস a, এখন a এর ভ্যালু যদি ইন্টিজার হয় বা ফ্র্যাকশন হয় নো প্রবলেম, পরবর্তী ক্ষেত্রে প্রবলেম আসতে পারে সিমেট্রিক বা এর ক্ষেত্রে, কিন্তু এখানে কিন্তু কোনো প্রবলেম নেই, কারণ a মাইনাস a অলওয়েজ 0 হবে আর 0 অলওয়েজ ডিভিজিবল বাই 2 হবে, দ্যাট মিনস 2 ডিভাইডস 0 হবে, তাহলে রিফ্লেক্সিভ হয়ে গেল। নেক্সট সিমেট্রিক কিনা চেক করব। সিমেট্রিক সিমেট্রিক চেক করতে গেলে ফার্স্টে আমাকে নিয়ে নিতে হবে লেট a minus b belongs to R, that means 2 divides a minus b, তার মানে কি a minus b is divisible by 2, but এই যদি a minus b 2 দ্বারা বিভাজ্য হয়, if a minus b is divisible by 2, then b minus a also is divisible by 2, b minus a is also divisible by 2, তাহলে b minus a এটাকে আমরা লিখতে পারি which implies b minus a is divisible by 2, which implies 2 divides b minus a, and which implies b comma a belongs to R, therefore R is symmetric. আরেকটা দেখতে হবে ট্রানজিটিভ কিনা, ট্রানজিটিভের ক্ষেত্রে কি করতে হবে, let AB belongs to R and BC belongs to R, তাহলে which implies 2 divides A minus B and 2 divides B minus C, okay, that means A minus B is divisible by 2 and B minus C is divisible by 2, a minus b 2 দ্বারা বিভাজ্য এবং b minus c 2 দ্বারা বিভাজ্য, এখন আমাকে প্রমাণ করতে হবে a minus c 2 দ্বারা বিভাজ্য কিনা, যদি সেটা আমরা প্রমাণ করতে পারি তাহলেই হয়ে যাবে ট্রানজিটিভ রিলেশনটা। তাহলে নেক্সট পেজে চলে যাই, তাহলে a minus b divisible by 2 পেয়েছি, এখন দেখি নাও a minus c এটাকে আমরা এভাবে লিখতে পারি a minus b plus b minus c, তাহলে a minus b যদি divisible by 2 হয়, তাই তো, তাহলে আমরা কি বলতে পারি, নাও again
a মাইনাস বি যদি ডিভিজিবল বাই 2 হয় তাহলে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 2 ইন্টু k1 ধরলাম, আর b মাইনাস সি ইজ ইকুয়াল টু 2 ইন্টু আমরা k2 ধরলাম। কারণ এটা ডিভিজিবল বাই 2, তাহলে 2 ওদের একটা ফ্যাক্টর হবে, 2 এর মাল্টিপল হবে ওরা। তাহলে a মাইনাস সি কি পেলাম, a মাইনাস বি প্লাস বি মাইনাস সি, তাহলে a মাইনাস বি মানে হচ্ছে 2k1, এটা হয়ে গেল 2k2, 2 যদি কমন আসে তাহলে k1 প্লাস k2, তার মানে which implies a minus c is divisible by 2, and which implies 2 divides a minus c, and which implies a minus c belongs to R. A minus b belongs to R and b minus c belongs to R implies a minus c belongs to R. Therefore, R is transitive. তাহলে তিনটেই হয়ে গেল, রিফ্লেক্সিভ, সিমেট্রিক and transitive RST. তাহলে therefore R is an equivalence relation. এটা একটা equivalence relation হয়ে গেল। এরপরে তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে কম্পোজিশন অফ রিলেশন। এই বিষয়টা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। কম্পোজিশন অফ রিলেশন কিরকম বিষয়টা, ধরো এখানে একটা সেট আছে এ, এখানে একটা সেট আছে বি, আর এখানে একটা সেট আছে সি। ধরি এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, তিনটে এলিমেন্ট এখানে আছে। বি তে ধরো আছে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। সি এই সেটটাতে ধরো আছে পি আছে, কিউ আছে, আর আছে, এস আছে। তাহলে এই এলিমেন্ট গুলো আমাদের আছে। এখন আমরা কম্পোজিশন রিলেশন বলতে এটাই বুঝবো, যদি আমরা এ আর বি এর মধ্যে একটা রিলেশন তৈরি করি, এ আর বি এর মধ্যে আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট পাবো এ ক্রস বি, সেখানে আমরা এ 1a 1b 1c 1d 2a 2b 2c 2d 3a 3b 3c 3d এতগুলো পাবো। কিন্তু তার মধ্যে আমরা কিছু সংখ্যক নিয়ে নিচ্ছি, সেটা নিয়ে আমরা করছি। তাহলে একটা রিলেশন তৈরি করছি, এখান থেকে একটা ফার্স্ট আমরা একটা রিলেশন তৈরি করছি আর, যেটাতে ধরো আমি নিলাম 1 এর সঙ্গে নিলাম a, তাহলে 1 ইজ রিলেটেড টু a, এটা আমরা নিলাম। আর কি নিলাম, 2 এর সাথে নিলাম c, তাহলে 2 ইজ রিলেটেড টু c, এই একটা রিলেশন নিলাম। 1 এর সাথে নিলাম c ধরো, তাহলে 1 ইজ রিলেটেড টু c, আর 2 এর সাথে নিলাম ধরো d, তাহলে 2 ইজ রিলেটেড টু d। এই কটাই আমরা নিলাম, আর কিন্তু আমরা কিছু নিচ্ছি না। তাহলে এই যে রিলেশনটা হলো, এই রিলেশনটাকে আমরা বলছি আর। তাহলে এটা হচ্ছে আর রিলেশন। এখন এখানে আবার একটা রিলেশন তৈরি করছি, যেখানে আমরা কি করছি, এ এর সাথে রিলেট করছি এস কে, তাহলে এ ইজ রিলেটেড টু এস। বি এর সাথে রিলেট করছি কিউ কে, বি এর সাথে রিলেট করলাম কিউ কে। আর সি এর সাথে রিলেট করছি আর কে, সি এর সাথে রিলেট করলাম আর কে। তাহলে বি এর সাথে রিলেট করলাম কিউ কে, সি এর সাথে রিলেট করলাম আর কে। এটা একটা রিলেশন নিলাম, যে রিলেশনটাকে আমরা এস ধরলাম, এটা একটা রিলেশন হলো এস। তাহলে আর একটা রিলেশন, এস একটা রিলেশন, আর ওয়ান আর টু ও ধরতে পারো, অসুবিধা কিছু নেই। আর এস দুটো আমরা রিলেশন নিলাম। এখন কম্পোজিশন অফ রিলেশন তাকে আমরা কিভাবে লিখবো, অর্থাৎ তার মানে আমরা বলতে চাইছি যে এই সেটের সাথে এই সেটের একটা সম্পর্ক তৈরি করেছি,
আর এই সেটের সাথে এই সেটের একটা সম্পর্ক তৈরি করেছি, তাহলে প্রথম সেটের সাথে লাস্ট সেটের কি সম্পর্ক আছে? যদি কোনো সম্পর্ক থাকে, তাহলে সেই সম্পর্কটাকে আমরা বলবো কম্পোজিশন অফ রিলেশন, অর্থাৎ রিলেশনের কম্পোজিশন। ঠিক আছে? তাহলে এখানে রিলেশনটা এর সঙ্গে যে সি এর রিলেশন, তার মানে কি পেলাম? A is related to B and B is related to C, এখানে S দিয়ে ডিনোট করা হয়েছে, যেটা ইমপ্লাই করা হচ্ছে A কিন্তু রিলেটেড টু C। তাহলে A যে C এর সঙ্গে কিভাবে রিলেটেড, সেটাকে কম্পোজিশন করতে চাইছি আমরা। তাহলে সেটাই হচ্ছে এর সঙ্গে যে সি এর রিলেশন, সেই রিলেশনটাকে আমরা ধরে নিচ্ছি এস কম্পোজ আর। এটা কি আমরা বলছি? এস কম্পোজ আর। কি বলছি আমরা? এস কম্পোজ আর। এস এর সঙ্গে আর এর কম্পোজিশন করা হচ্ছে। কিভাবে হচ্ছে দেখি। দেখো এখানে 1 এর সাথে হয়েছে এ, ওয়ান এর সাথে হয়েছে এ, এর সাথে কিছু হয়েছে? ইয়েস, এস আছে। তাহলে এখান থেকে ইমপ্লাই করবে 1 এর সাথে আছে এস। ঠিক আছে? ছবিতে দেখি আবার, বা এখানেও দেখতে পাবো 2 এর সাথে সি আছে, তাহলে 2 এর সাথে আছে সি, সি থেকে আছে আর, তাহলে কি পেলাম? 2, আর, এদের মধ্যে একটা রিলেশন পেলাম। 1 এর সাথে সি, সি এর সাথে আর, তাহলে 1 এর সাথে সি, সি এর সাথে আর, এখান থেকে ইমপ্লাই কি পেলাম? 1 এর সাথে আর। আর 2 এর সাথে ডি, ডি এর সাথে কিছু নেই, তাহলে 2D, এটা আর নেওয়া গেল না। তাহলে আমার শুধুমাত্র এটাই থাকলো। তাহলে যে আমরা কম্পোজিশন সেটটা পেলাম, সেই কম্পোজিশন রিলেশনের সেটটাতে কি কি এলিমেন্ট থাকবে? 1S থাকবে, 2R থাকবে, 1R থাকবে। এটা কি আমরা বলবো? S এবং R এবং S এর কম্পোজিশন। ঠিক আছে? তাহলে এটা কি আমরা বলছি কম্পোজিট রিলেশন বা কম্পোজিশন অফ রিলেশন। নেক্সট আমরা দেখব, দেখো, ইউনিয়ন and intersection of two relation। এটা খুবই ইজি, একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। সাপোজ ধরো এই একটা সেট আছে 2 3 5 6, 2 3 5 6, বি একটা সেট আছে ধরো এ বি সি ডি, R1 একটা রিলেশন, যে রিলেশনে আমরা নিলাম 2C 3A 5C 6A। R2 একটা রিলেশন নিলাম, যেখানে নিলাম 3A 5A 5C 6D। তাহলে R1 ইউনিয়ন R2 কত আসবে? এদের দুজনের ইউনিয়ন কত আসবে? ইউনিয়ন হবে দেখো সবগুলো, সব এলিমেন্ট গুলো, তার মানে এখানে 2C হবে, 3A হবে, 5C 6A, 3A তে একবার নিয়েছি, দুবার নেওয়া যায় না, 5A আবার এবার নেব, 5A 5C একবার নিয়েছি, আর 6D।
তাহলে এটা হয়ে গেল ইউনিয়ন। আর যদি ইন্টারসেকশন হয় তাহলে কমনটা, তাহলে 3a টা এখানে কমন, তাহলে 3a বসলো। আর কে কমন? 5c টা কমন, তাহলে 5c এখানে বসলো। তাহলে এটাই হয়ে গেল ইউনিয়ন, এটা হয়ে গেল ইন্টারসেকশন। এরপরে যেটা করব সেটা দেখো, সেটা হচ্ছে কনগ্রুয়েন্স মডিউলো রিলেশন। কনগ্রুয়েন্স মডিউলো রিলেশন, এটা অ্যাকচুয়ালি কিভাবে করা হয়? কনগ্রুয়েন্স মডিউলো রিলেশন জিনিসটা কি? দেখো, বলা হচ্ছে যে এ আর বি দুটো ইন্টিজার, এ আর বি হচ্ছে দুটো ইন্টিজার, যে কোনো ইন্টিজার। আর এম হচ্ছে একটা ফিক্সড পজিটিভ ইন্টিজার, একটা যে কোনো ফিক্সড পজিটিভ ইন্টিজার। তাহলে a is congruence to b, এটা বলা হবে তখনই উইথ মডিউলো m, যদি মডিউলো m এ বলা হয়, যদি a minus b is divisible by m হয়, a minus b is divisible by m হয়, তখন আমরা এটাকে বলবো কনগ্রুয়েন্স টু b, a is congruence to b with modulo m। তখন আমরা এইভাবে লিখি a congruence to b ব্র্যাকেটে মডিউলো m। যেমন এটাই মানিং হচ্ছে if a minus b is divisible by m, বা অন্য অর্থে বলতে পারি a কে m দিয়ে ভাগ করলে যে ভাগশেষ পাবো, যে রিমাইন্ডার পাবো, b কেও m দিয়ে ভাগ করলে সেম রিমাইন্ডার পাবো। যেমন ধরো ফর এক্সাম্পল আমরা বললাম 8 is congruence to 2 modulo 3, 8 is congruence to 2 মডিউল উইথ মডিউলো 3। তার মানে আমরা এখান থেকে কি করছি দেখি, 8 minus 2 করি, সেটা পাচ্ছি 6, এটা ইজ ডিভিজিবল বাই 3, তাহলে এটা হয়ে গেল ঠিকঠাক। বা উল্টো দিক থেকে যদি ভাবি, আর 8 কে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 দুগুণে 6, 6 আমরা 2 আমরা রিমাইন্ডার পাচ্ছি। আবার 2 কেও যদি 3 দিয়ে ডিভাইড করি, 3030, তাহলে 2 রিমাইন্ডার পাবো। তাহলে বোথ সাইডে সেম রিমাইন্ডার পাওয়া যায়। অবশ্যই এই রিমাইন্ডারটা নেগেটিভ বা পজিটিভ, অর্থাৎ তার সাইনটাকে আমরা কিন্তু কনসিডার করব না, তখন আমরা সাইনটাকে কনসিডার করব না, রিমাইন্ডারের ভ্যালুটাকে কনসিডার করব। যেমন ধরো আরেকটা এক্সাম্পল আমরা দিলাম, বললাম 2 মাইনাস 2 কনগ্রুয়েন্ট টু 12 দিয়ে আমরা বললাম মডিউলো 5। তাহলে লক্ষ্য করে দেখি 2 মাইনাস 12 মানে কত? -10 হচ্ছে, তাহলে এটা ইজ ডিভিজিবল বাই 5। বা উল্টো দিক থেকে যদি বলি, 2 কে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি, তাহলে হচ্ছে 2 হচ্ছে রিমাইন্ডার। আবার 12 কে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি, তাহলে 5 2 are 10, তাহলে এখানেও 2 হচ্ছে রিমাইন্ডার, তাহলে সেম রিমাইন্ডার আমরা পাচ্ছি। তাহলে এটাকে আমরা বলছি কনগ্রুয়েন্স। বা অনেক সময় আমরা পরবর্তীকালে যখন গ্রুপ থিওরি করব বা আরো হায়ার অ্যাডভান্সড অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা করব, তখন সেই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে আমরা পাবো গ্রুপ থিওরির বাইনারি রিলেশন, বাইনারি অপারেশন, এই সমস্ত জায়গায় আমরা কনগ্রুয়েন্স সিস্টেম বা মডিউলার সিস্টেম আমরা দেখব। অ্যাডিশন মডিউলো, মাল্টিপ্লিকেশন মডিউলো, এরকম বিভিন্ন ভাগ আছে। তা আমাদের যেটুকুনি শিখতে হবে সেটা হচ্ছে কনগ্রুয়েন্স মডিউলো রিলেশন। এবং এই যে রিলেশনটা আমরা পেলাম, এই রিলেশনটা আমরা এখনই একটা প্রুফ করব, যেটা হচ্ছে যে কনগ্রুয়েন্স মডিউলো যে রিলেশন, সেটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে, সেটা আমাদের প্রুফ করতে হবে। তাহলে নেক্সট হচ্ছে
so that A congruence to B modulo M is an equivalence relation. এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন আমায় প্রুভ করতে হবে। তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন প্রুভ করা মানে আমাকে তিনটে জিনিস দেখাতে হবে, একটা হচ্ছে রিফ্লেক্সিভ, একটা হচ্ছে সিমেট্রিক, আর একটা হচ্ছে ট্রানজিটিভ প্রুফ। তাহলে আমরা প্রুফ কিভাবে করব দেখি। আমরা প্রথমে আমরা একটা ধরে নিচ্ছি কি না, লেট আমরা প্রথমে ধরে নিলাম না জেড ইজ ইকুয়াল টু সেট অফ অল ইন্টিজার্স, যেখানে আমাদের এ আর বিটা আছে, আর আর হচ্ছে একটা রিলেশন যেটা হচ্ছে এ কনগ্রুয়েন্ট টু বি মডুলার এম। ঠিক আছে, বা এভাবেও লিখতে পারিস a comma b such that a is congruent to b modulo m, যেভাবে হোক লিখতে পারিস। তাহলে প্রথমে আমরা যেটা চেক করব সেটা হচ্ছে রিফ্লেক্সিভ হচ্ছে কিনা আমরা দেখব। তাহলে দেখি রিফ্লেক্সিভ হচ্ছে কিনা। রিফ্লেক্সিভ দেখতে গেলে আমাদের কি করতে হবে, আগে একটা এলিমেন্ট আমাদের ধরে নিতে হবে। তাহলে ফর অল a comma a belongs to r, আমরা ইমপ্লাই হবে a is congruence to a modulo m। এটা নিয়ে তো কোনো অসুবিধা নেই, কারণ আমরা অবশ্যই বলতে পারবো যে a minus a is divisible by m। কারণ কি 0 is divisible by m, since 0 is divisible by m। তাহলে 0 যদি divisible by m হয় তাহলে আমরা বলতে পারছি a is congruent to a, তাহলে therefore r is রিফ্লেক্সিভ। তাহলে আর যে রিফ্লেক্সিভ সেটা আমরা প্রুভ করে ফেলতে পারলাম। এবার আমাদের দেখাতে হবে যে আর সিমেট্রিক হচ্ছে কিনা, দেখি। তাহলে সিমেট্রিক হলে আমাকে প্রথমে ধরে নিতে হবে একটা এলিমেন্ট, ধরে নিচ্ছি এ বি বিলংস টু দ্য সেট আর। তাহলে এখানে ইমপ্লাই হলো কি, এটা ইমপ্লাই করবে এ ইজ কনগ্রুয়েন্স টু বি মডিউলো এম, তার মানে এখানে ইমপ্লাই করবে এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই এম। তাহলে যেটা থেকে আমরা লিখতে পারি এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এম ইন্টু কে, লিখতেই পারি এম ইন্টু কে, যেখানে কে হচ্ছে যে কোনো ইন্টিজার। তাহলে এখান থেকে ইমপ্লাই করা যেতে পারে বি মাইনাস এ ইজ ইকুয়াল টু এম ইন্টু মাইনাস কে, তাই তো। তাহলে এখান থেকে ইমপ্লাই হয়ে যাবে বি কনগ্রুয়েন্স টু এ মডিউলো এম, কারণ এখানে বি মাইনাস এও, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বি মাইনাস এ ইজ ডিভিজিবল বাই এম, কারণ এটা এম ইন্টু মাইনাস কে হচ্ছে, তাহলে ওটা এম দ্বারা বিভাজ্যই হবে, তাই তো। কারণ এম এর একটা গুণিতক হচ্ছে, এম এর একটা মাল্টিপল হচ্ছে, তাহলে এটাও এম দ্বারা বিভাজ্য হবে। তাহলে এম এর মাল্টিপল হওয়া মানে এম দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটাও আমরা পেয়ে গেলাম মডিউলার সিস্টেমে। তার মানে দেয়ারফর আর ইজ সিমেট্রিক। এখানে একটা স্টেপ লিখে রাখবি যে বি কমা এ বিলংস টু আর, এরপরে ইমপ্লাই হলো বি ইজ কনগ্রুয়েন্স টু এ মডিউলো এম হুইচ ইমপ্লাইজ বি কমা এ বিলংস টু দ্য রিলেশন সেট। তাহলে এ কমা বি রিলেশন সেটে থাকার জন্য আমরা বি কমা এ রিলেশন সেটে আছে এটা আমরা প্রুভ করতে পারলাম। তাহলে সিমেট্রিক প্রুফ হলো।
আর একটা প্রুফ আমার লাগবে, সেটা হচ্ছে ট্রানজিটিভ। বেশ, তাহলে ট্রানজিটিভের জন্য আমরা প্রথমে ধরে নিচ্ছি লেট এ বি বিলংস টু আর and BC also belongs to R, তাহলে এই দুটোই R এ আছে। তাহলে যেটা ইমপ্লাই করবে কি না, A is congruent to B modulo M and B is congruent to C modulo M, which imply কি করবে A minus B is divisible by M and B minus C is divisible by M। তাহলে এখান থেকে ইমপ্লাই করবে কি যে A minus B is equal to M into K1 and B minus C is equal to M into K2, which implies এটা MK1 এটা MK2, which implies A minus B plus B minus C is equal to M into K1 plus K2, which implies এখান থেকে আমরা পেয়ে গেলাম A minus C, কারণ B B ক্যান্সেল হয়ে যাবে, তাহলে A minus C M into K1 plus K2, which implies A minus C is divisible by M and which implies A is congruent to C modulo M, তাহলে therefore A comma C belongs to R, এরপর না লিখে implies করে দে, তাহলে A comma B belongs to R and B comma C belongs to R, এটা ইমপ্লাই করলো A comma C belongs to R, তাহলে therefore R is transitive, তাহলে R ট্রানজিটিভও হয়, তাহলে therefore বলতে পারছি R is an equivalence relation। নেক্সট দেখো equivalence class, equivalence class or equivalence classes, let R be an equivalence relation in A, A একটা সেট আছে তার উপর R একটা equivalence relation, A সেট আছে মানে আমরা বলতে পারছি যে A ক্রস A তার সাবসেট হচ্ছে R এবং R হচ্ছে একটা equivalence relation, এই equivalence relation R আর A সেটে একটা A একটা এলিমেন্ট, তাহলে then the equivalence class of A, যদি A এর equivalence class কে আমরা থার্ড ব্র্যাকেট অফ A or A বার অফ সেকেন্ড ব্র্যাকেট এইভাবে ডিনোট করে থাকি, and is defined as the set of all those points of A, A সেই সমস্ত পয়েন্টগুলো which are related to A under the relation R, যে রিলেশনে আরটা থাকবে তার সঙ্গে কোনো না কোনো ভাবে রিলেটেড থাকবে, তার মানে এ যদি একটা ইকুইভ্যালেন্স ক্লাস হয়, এর যে ইকুইভ্যালেন্স ক্লাস অর্থাৎ ইকুইভ্যালেন্স ক্লাস অফ এ যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে বলছে এক্স বিলংস টু এ, ক্যাপিটাল এ সেটে এক্স একটা এলিমেন্ট এমন ভাবে আছে যে সেই এলিমেন্টটা এই এলিমেন্টের সাথে রিলেটেড আন্ডার দ্য রিলেশন আর। একটা উদাহরণ না দেখলে বিষয়টা বোঝা যাচ্ছে না, একটা এক্সাম্পল দেখতে হবে, তাহলে তোমরা আগে এটাকে লিখে নাও, let R be an equivalence relation in A, let A belongs to A, then the equivalence class of A is denoted by
আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো একটা এক্সাম্পল, ধরো একটা সেট তোমাকে বলে দেওয়া আছে এ সেট, সেই সেটটাতে বলা আছে 1 2 3 4 5 6 7 8 9। এইবার বলা আছে লেট এক্স কনগ্রুয়েন্স টু ওয়াই মডিউলো 3। তার মানে এটা কি বলা আছে, তার মানে আমরা এখান থেকে ইমপ্লাই করতে পারি কি, যে এক্স, এখান থেকে বলতে পারি ইমপ্লাই করে যে এক্স মাইনাস ওয়াই ইজ ডিভিজিবল বাই 3, তাই তো? তাহলে আমরা ইকুইভ্যালেন্স ক্লাস কি কি পাচ্ছি সেটা আমরা দেখি। এখানে ইকুইভ্যালেন্স ক্লাস কি কি পাচ্ছি, এখানে এক্স আর ওয়াই দুটোই হচ্ছে বিলংস টু এ। প্রথম যে ইকুইভ্যালেন্স ক্লাসটা পাবো সেটা পাবো 0, কারণ যখন আমরা 3 দিয়ে ভাগ করব সেই সংখ্যাগুলোতে আমরা 0 কোথায় কোথায় পাবো দেখি, 0 ভাগশেষ কোথায় কোথায় পাবো। যেমন ধরো আমরা যদি এরকম নিই যে সেটটার মধ্যে আমরা নিলাম 3 নিলাম, 6 নিলাম আর 9 নিলাম, তাহলে লক্ষ্য করে দেখো 3 6 9, তাহলে 3 থেকে 6 যদি 3টাকে যদি x ধরি, 6টাকে যদি y ধরি, তাহলে 3 মাইনাস 6 কত হবে, 3 মাইনাস 6 হবে -3, আর -3 3 দ্বারা বিভাজ্য, এবং বিভাজ্য হয়ে আমাদের তার ভাগশেষ কত এলো 0। তাহলে 0 এর সঙ্গে রিলেটেড রয়েছে কি না, তারা 3 দ্বারা ভাগ করলে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, এটা একটা রিলেশন হচ্ছে। বা আমরা ঘুরিয়ে বলতে পারি যেটা আমরা বলেছিলাম আগে, যে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি এখানে, তাহলে আমরা 0 ভাগশেষ পাবো। ঠিক তেমনি ভাবে 1 ভাগশেষ পেতে পারি আর 2 ভাগশেষ পেতে পারি, আর কোনো ভাগশেষ পাবো না। কারণ আমরা জানি কোনো সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে আমরা হয় সেই সংখ্যাটা 3 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, দ্যাট মিন্স কমপ্লিটলি ডিভিজিবল বাই 3, তাহলে রিমাইন্ডার হবে 0, তার মানে ভাগশেষ পাবো 0। অথবা 3 দিয়ে ভাগ করে 1 ভাগশেষ বা রিমাইন্ডার পেতে পারি, বা 2 পেতে পারি, কারণ 3 ভাগশেষ পাবো না, কারণ 3 কে 3 দিয়ে মিলে যায়। তাহলে 0 ভাগশেষের জন্য আমরা 3 6 9 পাচ্ছি, 1 ভাগশেষের জন্য আমরা পাচ্ছি 1 4 7, আর 2 ভাগশেষের জন্য পাচ্ছি আমরা 2 5 and 8। তাহলে এইগুলোই হয়ে গেল এক একটা ইকুইভ্যালেন্স ক্লাস, এবং ইকুইভ্যালেন্স ক্লাসে আমরা এগুলোকে লিখলাম। এখানে লক্ষ্য করে দেখো প্রত্যেকটাই এখানে রিলেটেড, প্রত্যেকটাই রিলেটেড। অনেকে কি করে, অনেকে বলে যে এটা 0 লিখবো না, কারণ এখানে যেহেতু 0 নেই এই সেটটাতে, সেহেতু আমরা ক্লাসটাকে 0 লিখবো না, সেই জন্য এই ক্লাসটাকে আমরা কি লিখবো 3 লিখবো, কারণ 3টা তাহলে রিলেটেড হচ্ছে, ঠিক আছে? 3টা তাহলে রিলেটেড হচ্ছে। যেমন এখানে লক্ষ্য করে দেখো 1 থেকে 4 মাইনাস করে এটা একটা ক্লাস তৈরি করছি, সেখানেও কিন্তু আমরা -3 পাচ্ছি এবং 3 দ্বারা সেটাও বিভাজ্য হচ্ছে। তাহলে 3টে ক্লাস তৈরি করছি, একটা 1, একটা 2 আর একটা 3। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু যে কোনো দুটো এলিমেন্ট যদি এখান থেকে নিই, সেই দুটো এলিমেন্টের বিয়োগফল করি, তাহলে সেটা 3 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তাহলে এইভাবে আমরা 3টে ক্লাস তৈরি করলাম, একটা 1 দিয়ে তাকে ডিনোট করলাম, একটা 2 দিয়ে ডিনোট করলাম, এবং একটা 3 দিয়ে আমরা ডিনোট করলাম। তাহলে এইভাবে আমরা 3টে ক্লাস পেলাম। এগুলোকে আমরা বলছি ইকুইভ্যালেন্স ক্লাস, এগুলোকে আমরা বলছি ইকুইভ্যালেন্স ক্লাস। যেমন আর একটা দেখাই, যেমন একটা ঘড়ির ক্ষেত্রে ধরো ক্লকসে কি হয়,
ক্লকস এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে 1 একটা ক্লাস, যে ক্লাসের মধ্যে 1 থাকতে পারে, 13 থাকতে পারে, আবার 25 থাকতে পারে, ডট 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 ডট। কারণ 13টা বাজা মানেই আমাদের একটা বাজা, তাহলে এটা একটা ক্লাস হতে পারে। 2 দিয়ে আমাদের ক্লাস করতে পারি, 2 করতে পারি, 14 করতে পারি, ওকে, 26 করতে পারি। যদিও 26 আমাদের ঘড়িতে কখনোই বাজবে না, কিন্তু আমরা একটা ক্লাস হিসেবে যদি ধরে নিই তাহলে 1, 13, 25 তার ক্ষেত্রে 1 আসবে, 2, 14, 26 তার মানে এখানে কি হবে 12 ঘন্টা, অর্থাৎ এর ক্ষেত্রে কি হবে x কনগ্রুয়েন্স টু y মডিউলো 12 হবে। কারণ লক্ষ্য করে দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই 1 থেকে 13 বিয়োগ করলে হবে, 1 থেকে 13 মাইনাস করলে হবে -12, 12 দিয়ে ডিভিজিবল, 13 থেকে 25 মাইনাস করলেও ডিভিজিবল, 1 থেকে 25 মাইনাস করলেও ডিভিজিবল, তাহলে এগুলো প্রত্যেকটা এলিমেন্ট ডিভিজিবল। আবার 3 যদি করি আমরা এখানে করতে পারবো 3, 15, ওকে, 27 ডট ডট ডট, এইভাবে চলতে থাকবে এন্ড সো অন। এইভাবে চলতে চলতে আমাদের কত দূর আসবে 11 পর্যন্ত আসবে, কারণ আপ টু 11 পর্যন্ত আমরা এখানে 11 পাবো, ঠিক আছে। তাহলে 11 পর 23 পাবো, 23 পর 34 পাবো, তাহলে এইভাবে লাস্ট ক্লাসটা আমরা এটা পাবো। তাহলে 1 থেকে 11 পর্যন্ত এই ক্লাসগুলো আমরা পাবো। তাহলে এটা আমরা কি না আওয়ার অন এ ক্লক, আওয়ার অন অফ এ ক্লক, সরি অন এ নয় অফ, আওয়ার অফ এ ক্লক। বা আমরা বলতে পারি যদি আমরা অত কিছু না বলি, সিম্পলি আমরা বলতে পারি x ইজ কনগ্রুয়েন্স টু y মডিউলো 12, তার যে ইকুইভ্যালেন্ট ক্লাসেস গুলো আমরা পাবো সেগুলো হচ্ছে এইগুলো, তার ইকুইভ্যালেন্স ক্লাসেস যেগুলো পাবো সেগুলো হচ্ছে এগুলো। বেশ, আজকে তোমাদের এই পর্যন্তই করলাম। তো রিলেশনের বাকি পার্টটা কিছুটা করিয়ে দিলাম, আরো কিছু প্রবলেমস নিয়ে পরবর্তীকালে আসবো, কিন্তু আমি এখন আর রিলেশন করাবো না। নেক্সট ক্লাসে তোমাদের আমি রিলেশনের পরের চ্যাপ্টারটা, ফাংশন চ্যাপ্টারটা আমি করাবো। আজকে এই পর্যন্তই রইল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। স্কুল খুললে সবার সাথে আবার দেখা হবে। ওকে।